প্রিয় দর্শক, কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে, সেই মুহূর্তের জন্য গোটা পৃথিবী একেবারে একাকার হয়ে যায় সেই মুহূর্তটি দেখবার জন্যে। আমাদের আজকের সৌভাগ্য এই অনুষ্ঠানের আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কার কথা বলছি, কী জন্য বলছি, কোন উপলক্ষে বলছি। 100-তে 100 আমরা পত্রপত্রিকা বা পরীক্ষায় যখন আমরা দেখি যে 100-তে 100 নম্বর পাওয়া শিক্ষার্থী বা সেই ছাত্রছাত্রীর কি পরিমাণ আদর। আমাদের মুশফিকুর রহিম, আমাদের লিটল বয়, টেস্টে 100তম টেস্টে 100 পাবার ক্ষেত্রে মাত্র 1 রানের জন্য গতকাল থেমে আছেন। আনন্দের কথাটাই বলছিলাম এজন্যেই যে 99 নার্ভাস 99 সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটি মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা শুধু মুশফিকুর রহিমের জন্য নয়, গোটা বাংলাদেশ এবং গোটা পৃথিবীর ক্রীড়াঙ্গন এবং ক্রীড়ামোদী মানুষ যারা আছেন, বিশেষ করে বাঙালি যারা আছেন, তারা সবাই এখন একটু পরেই উন্মুখ হয়ে থাকবেন বাংলাদেশের এই লিটল বয়ের কৃতিত্ব দেখবার জন্যে। আজকের এই যে সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান, সংবাদপত্রের শিরোনাম বোধ করি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তারপরেও সংবাদপত্রের শিরোনাম পড়ি। তার আগে আজকে আমাদের অতিথি যিনি আছেন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আরেকজন অতিথি আসবেন আমাদের এই অনুষ্ঠানেই। আজকে সারাদিন যদি জয়টা হয়ে যায় তাহলে অনেক অনেক আলোচনা হবে। আজকে আমাদের এই আলোচনার টেবিলে আছেন রাহিদ এজাজ, কূটনৈতিক রিপোর্টার, দৈনিক প্রথম আলো। আপনাকে স্বাগত। মানে ব্যাপারটা হচ্ছে এই অনুষ্ঠানটা আজকে সঞ্চালন করতে গিয়ে আমি এতটাই এক্সাইটেড যে কোন আলোচনাটা কোথায় হবে, শুধু মুশফিকুর রহিম না, আরও অনেক অর্জনের কথা আছে আজকে অনুষ্ঠানে বলবো। তো আমরা 9:30-এ খেলা শুরু হবে এবং আশা করি যে প্রথম ওভারেই একটা ঘটনা ঘটে যাবে। তো তার আগে প্রিয় দর্শক, আপনাদেরকে একটু পত্রপত্রিকার শিরোনামগুলো একটু পড়ে শোনাতে চাই। দৈনিক প্রথম আলো, নির্বাচন কমিশনের সংলাপ, ইসির শক্ত ভূমিকা চায় দলগুলো, কার্যক্রম নিষিদ্ধ, নেতৃত্ব পলাতক আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে, মুশফিকের 100তম টেস্ট 100-তে 100 এর অপেক্ষায়। দৈনিক যুগান্তর, প্রার্থী মূল্যায়নের চিন্তা, জামায়াতের তালিকায় আসছে বড় পরিবর্তন, কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি, ভূমধ্যসাগরে গুলিতে 3 যুবক নিহত। দৈনিক ইত্তেফাক, আসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিএনপির মিত্র দলগুলো, 100তম টেস্ট শতকে রাঙানোর দ্বার প্রান্তে মুশফিক। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, রিভিউ হচ্ছে প্রার্থী তালিকা, তারেক রহমানের জন্মদিন আজ। মানবজমিনের শিরোনাম, আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে কেমন হবে নির্বাচন, স্পর্শকাতর ইস্যুগুলো নিয়ে আলোচনা। খবরের কাগজের শিরোনাম, রাজনৈতিক অস্থিরতায় প্রভাব অর্থনীতিতে, ঢাকা দিল্লি টানপোড়েনে শেখ হাসিনার প্রত্যাপন ইস্যুতে আলোচনা। আমার দেশের শিরোনাম, শেখ পরিবার বিদেশে আয়েসে বিপর্যস্ত আওয়ামী লীগের তৃণমূল। কালবেলার শিরোনাম, 3 বিধিতে ঝুলে আছে শিক্ষা ক্যাডারের বিধি, আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলগুলোর তোপের মুখে ইসি। দৈনিক করতোয়া, ডিসি এসপি বাদে সুপারিশ বিএনপি জামায়াতের, তারেক রহমানের 61তম জন্মদিন আজ। সময়ের আলো, ইসিকে শক্ত হতে পরামর্শ রাজনৈতিক দলগুলোর। বাংলাবাজার পত্রিকা, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নেতা কর্মীরা। রূপালী বাংলাদেশ, হাওয়ায় ভেসে যাবে ঢাকা। হাওয়ায় ভেসে যাবে ঢাকা কেন, এই শিরোনাম নিয়ে পরে কথা বলবো, কিন্তু একটা আনন্দ সংবাদ দিতে চাই যে ঠিক এই রকম পরিস্থিতিতে আমরা একজনকে কাছে পেয়েছি, ক্রীড়া সাংবাদিক। আমার দেশ এই ওভারে হলো না, আর কি ওভারে হলো না, দেখা যাক, আমরা আশায় আছি। না, যেটা বলছিলাম যে খুবই সতর্কভাবে খেলছেন আজকে। দেখুন মাত্র 1 রান বাকি রয়েছে এবং স্পিনার বল করছেন, ম্যাচের দিনের প্রথম ওভার খেলা। একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, এই রকমের টেনশনে, এই রকমের পরিস্থিতিতে একজনের খেলোয়াড়ের মাথায় কি পরিমাণ টেনশন থাকে। এক হয় জয়, না হলে শেষ, এবং 1 রান, মাত্র 1 রান। তিনি হয়তো চিন্তা করবেন যে একটা জোরে শটস খেলে আমি একটা রান নিলেই হলো, কিন্তু মুশফিক এটা করছেন না। তার কারণটা হলো অভিজ্ঞতা। এই যে 99 টেস্ট ম্যাচ, আজকে তার 100 টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন তিনি, পেছনের 20 বছরের ক্যারিয়ার, এই অভিজ্ঞতাটাই তাকে জানিয়ে দিচ্ছে যে 1 রান নেওয়ার জন্য আমাকে বেশি পরিশ্রম করার দরকার নেই, বাট যে বলটার প্রয়োজন সেটাই আমি নেব। রাহিদ কি বলবেন? হ্যাঁ, আপনারা যখন কথা বলছিলেন, আপনাদের কথা ছাড়িয়ে আমি আসলে টিভি স্ক্রিনে দেখছিলাম যে 1 বল 2 বল, ফার্স্ট ওভারটা মেডেন গেল
এবং কায়সার ভাই শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশের মানুষ নয়, এই ক্ষণটি দেখবার জন্য সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে, শুধু বাঙালি না, যেখানে ক্রিকেট ভক্ত মানুষ আছে, শুধু এই ক্রিকেটের 100তম সেঞ্চুরির জায়গাটি এটা দেখবার জন্য সারা পৃথিবীর মানুষ টেলিভিশনের পর্দায় কিন্তু ছিল। এবং আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে আমাদের তো বাঙালিরা অনেকেই থাকেন, এবং সেখানেও একেবারে দল বেঁধে সবাই টেলিভিশনের সামনে অনুষ্ঠান দেখছেন। একজন ক্রিকেট লাভার, যদিও টাইমিং এর কারণে একটু কিন্তু এখানে কিন্তু আপনি নিশ্চয়ই তাকে চেনেন, মুশফিকুর রহমান মোহন, দুরন্ত রাজশাহীর কর্মকর্তা ছিলেন, এবং তার সাথে কিন্তু মুশফিকুর রহিমের অনেক সম্পর্ক, ভালো সম্পর্ক আছে। বিপিএল এ মুশফিকুর রহিম আমরা দলে খেলেছেন। এরকম একজন ক্রিকেট লাভার, উনি আমেরিকা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন, এবং দেখেন কি পরিমাণ দূরদর্শী, উনি ধরে নিয়েছেন জিতবেই, আমি এই ভিডিও বার্তাটি পাঠাবো। আমরা একটু দেখি না তার ভিডিও বার্তাটা। হ্যাঁ, নিউ ইয়র্কে এখন শীতের রাত, তবুও লক্ষ লক্ষ বাংলাদেশি টিভি পর্দায়, মোবাইলের পর্দায় হচ্ছে মুশফিকের শতক। এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে বাংলাদেশের পক্ষে প্রথম কেউ 100তম টেস্ট এবং 100তম টেস্টে এসে শতক অর্জন করলো। এর জন্য মুশফিককে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। এবং এটা শুধুমাত্র মুশফিকের কোনো অর্জন না, এটা সমগ্র বাংলাদেশের অর্জন, ক্রিকেটের অর্জন। এবং স্মৃতি যদি বিভ্রাট না হয়, সম্ভবত মুশফিক পৃথিবীর ইতিহাসে 12তম ক্রিকেটার যিনি 100তম টেস্ট খেলায় শতক অর্জন করলেন। ধন্যবাদ। মুশফিকুর রহিম আর মুশফিক ভাই দুইজনেই একই নামের জায়গায়। শুধু মুশফিক ভাই না, সারা পৃথিবীর মানুষ, একজন আমেরিকান একেবারে ক্রিকেট ভক্ত, তিনি আমাদের এই অনুষ্ঠানে শুভেচ্ছা পাঠিয়েছেন মুশফিকের জন্য। অ্যান্ড্রু প্রিস, তার বক্তব্য একটু শুনতে চাই। Congratulations, Mushfiqur Rahim, on your century and your 100th test. It's an honor to represent your country. Onek onek oridondom, shotok puno korai. এরকম অভিনন্দন তো পাইলাম, কিন্তু তার মুখে যখন আমি বাংলা শুনলাম, এই জয়ের সাথে বাংলা শব্দ একেবারে একাকার হয়ে গেল। সারা পৃথিবী আজকে বাংলাদেশের বন্দনায় মুগ্ধ হবে। আপনার কাছে একটু শুনতে চাই। জি নিশ্চয়ই, আপনি বলছিলেন না যে এই মুশফিকুর ভাই নিউ ইয়র্ক থেকে যে মেসেজটা পাঠাচ্ছিলেন, যে 90 ইভেন কি 99-তে প্রচুর নজির আছে, মোস্ট সিজন ব্যাটসম্যান আউট হয়ে যান, কিন্তু উনি আমেরিকায় বসে এই বার্তাটা পাঠাচ্ছিলেন এতটা কনফিডেন্ট যে মুশফিক সেঞ্চুরি করবেন। এবং এরপর আপনি যেই অ্যান্ড্রুর যে বক্তব্য দিলেন, সবচেয়ে একজন ভিনদেশী মানুষ যখন বাংলা বলেন এবং সেটা যখন আমার আপনার ভাষা হয়, তো সেটা আরো বেশি স্পর্শ করে। কাজেই আপনি যেটা বলছিলেন, আমি শুধু বাঙালি বলবো না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাঙালি প্লাস হচ্ছে ক্রিকেট লাভার্স, যারা ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেটের গুণমুগ্ধ, গোটা দুনিয়া জুড়ে কিন্তু এই মুশফিকের এই ইনিংসটা দেখছে। এটা এমন না যে শুধু সেঞ্চুরি হলো, সেঞ্চুরির পরে পুরোটা। এবং আমরা এটাও বুঝি টেস্ট ক্রিকেটের অন্যরকম একটা আবেদন আছে, যদিও আপনি টেলিভিশনে যখন আপনার বক্তব্য শুনি এই বিশেষ করে খেলাধুলা নিয়ে, তখন অনেক ধরনের উৎসাহ পাই খেলাধুলার জায়গায়। এই যে আমরা অর্জনের সময় আমরা অর্জনে খুব উৎসুকিত হই, অর্জনে বেশ হই, কিন্তু হঠাৎ করে যেন সবকিছু আমরা ভুলে যাই, যার যেখানে অবদানের কথা সেই জায়গাটা ভুলে যাই। ক্রিকেট আসলে বাংলাদেশ আসে, এটা কিন্তু সত্য, এবং ফুটবল আসলেও বাংলাদেশ আসে। এই যে এখন যে আমরা এই যে কয়েকদিন আগে যে ফুটবল খেলাটা হলো, আমাদের ভারতের সাথে বাংলাদেশের যে খেলাটা হলো, সেই খেলাটাতেও কিন্তু দেখবেন গ্যালারিতে কি পরিমাণ মানুষ ছিল ফুটবলের জন্য। এবং আমরা একটু আনন্দের সাথে বলি, এই আইস্ক্রিন কিন্তু খেলাটা সরাসরি সম্প্রচার করেছিল। সারা পৃথিবীর 3 লক্ষ মানুষ আইস্ক্রিনে এই খেলাটি দেখেছে একেবারে। এবং একেবারে এখন চলছে রাইজিং স্টার বোধহয় আমাদের এ দলের খেলা চলছে, সেই খেলাটাও কিন্তু আইস্ক্রিন সম্প্রচার করছে, কাতারে চলছে। আমার আপনার কাছে যে প্রশ্নটা, একজন ক্রীড়া সাংবাদিক হিসাবে, বাংলাদেশের এই যে অর্জনের জায়গাটা কখনো কখনো আমরা হয় কিছুদিন ধরে রাখি, পরক্ষণে আবার ভুলে যাই, কেন হয় এটা?
এর কারণটা হলো যে ধারাবাহিকতার অভাব রয়েছে। একটা জিনিস হয় কি, যে আপনি যে ভালো খেলছেন, আপনার চেয়ে আরো প্রতিপক্ষ যারা রয়েছে তারা আপনার চেয়ে আরো ভালো খেলার জন্য তাগিদ নিয়ে মাঠে নামছে, তো আপনাকে তাকে হারাতে হলে তাকে তার চেয়ে এগিয়ে থাকতে হবে। এই যে এগিয়ে থাকার মানসিকতাটা, এটা আমরা একটা দুটো ম্যাচে জেতার পর কিন্তু হারিয়ে ফেলি, মনে করি যে সবকিছু অর্জন হয়ে গিয়েছে। মানে আমরা সেরা হতে চাই, কিন্তু বিশ্ব সেরা হওয়ার জন্য যে লড়াইটা করতে হয় বা যে মানসিকতা নিয়ে মাঠে নামতে হয়, সেই মানসিকতার আমাদের কিছুটা ঘাটতি রয়েছে। তবে আমরা পারি না এমন কোনো কিছু না, আমরা পারি বলে কিন্তু মুশফিক রহিম আজকে পুরো বিশ্বের যে যতজন 100 টেস্ট যারা খেলেছেন তার মধ্যে 12 জনের একজন হয়েছেন। আমরা পারি বলে ভাবতে পারেন যে সারা বিশ্বে 12 জনের একজন হয়ে গেলাম আমরা। রাইট, আমরা পারি বলে কিন্তু আমরা অনেক রেকর্ডের সঙ্গী হয়েছি। হ্যাঁ, আমাদের অর্জনটা একটু দেরিতে হচ্ছে, কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে যে অর্জন যখন হয়, আজকে দেখবেন যে মুশফিক প্রচুর অভিনন্দন পাবেন, কিন্তু মুশফিক এই অভিনন্দন তার প্রাপ্য ডিজার্ভ করেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যখন খারাপ খেলেন, তখন তার সমালোচনা যখন অনেকে অন্যভাবে করেন, তখন সেটা কিন্তু আমি মনে করি যে তার কাজে লাগে না। সমালোচনার কথা বললেন, আমাদের খেলোয়াড়দের দেখা যায়, বিশেষ করে ক্রিকেটের পঞ্চপাণ্ডবের কথাই যদি বলি, আমার মনে হয় এই দায়টা বোধ করি আমাদের নিতে হবে যে কে কোন জায়গায় কোন ভুল করেছিল, কি বিভ্রান্ত করেছিল। কিন্তু ক্রিকেটের কথা যদি আমরা ভাবতাম, তাহলে এই যে পঞ্চপাণ্ডবকে যে ফট করে ভেঙে দেওয়া, একেবারে তাদেরকে চুরমার করে দেওয়া, এইটাও বোধ করি ক্রিকেটের জন্য খুব শুভ ছিল না। একেবারে চুরমার হয়ে যাননি, তারা তাদের বয়সও হয়ে গিয়েছে এবং তাদের রিপ্লেসমেন্টটা খোঁজা উচিত ছিল আপনার নির্বাচক যারা রয়েছেন। হয় কি, যে আপনি দেখবেন যে আপনি যখন এই চ্যানেল আই শুরু করেছিলেন তখনকার অনেকে কিন্তু এখন নেই, কিন্তু এখন পর্যন্ত চ্যানেল আই টিকে রয়েছে। কি কারণে? কারণ আপনি রিপ্লেসমেন্টগুলো ঠিক মতো করতে পেরেছেন, দেখেই আপনার কিন্তু সমস্যা হয়নি, বরঞ্চ আপনি প্রথম থেকে এখন পর্যন্ত উন্নতিটা হয়েছে। একই রকম ভাবে ক্রিকেটেও তাই, একজন ক্রিকেটার কিন্তু আপনার সারা জীবন খেলবেন না, বা আপনি পঞ্চপাণ্ডবের কথা যারা বললেন তারা কিন্তু সব সময়ের জন্য থাকবেন না, কিন্তু তার রিপ্লেসমেন্ট তো দরকার, এটা আরেকজন তৈরি করতে। রাইট, তো ম্যানেজমেন্টে যারা রয়েছেন এই কাজটুকু তাদেরকে খুঁজে বের করতে হবে, রিপ্লেসমেন্ট তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এটার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা হলো যে দূরদৃষ্টি। আপনি 5 বছর পরের বাংলাদেশকে দেখতে চাইলে আপনি কিভাবে দেখতে চাইবেন, ক্রিকেটে কোন জায়গায় দেখতে চাইবেন, কাদেরকে নিয়ে খেলতে চাইবেন, আপনার লক্ষ্যটা কি হবে, সেটা কিন্তু আপনাকে এখন থেকে সেট করতে হবে। কিন্তু সেটা যদি আপনি 5 দিন আগে সেট করেন, ইউ ক্যান ডু ইট, আপনি পারবেন না। মানে আপনি যেটা বলতে চাইছেন যে আগামী 5 বছর 10 বছরের যে প্ল্যানটা, সেটা যেন আমার চোখের সামনে জল করে। পৃথিবীর সব দেশই তাই করে। আমি ছোট্ট উদাহরণ দেই একটা, আপনি দেখবেন যে যখন এই যে আপনার ওয়ানডে ক্রিকেট যেটা বিশ্বকাপ হয়, সেখানে 4 বছর পর পর হয়। আপনি যে দল ওয়ার্ল্ড কাপ জেতে, সে দল কিন্তু ওই টুর্নামেন্টের পরের 4 বছরের জন্য একটা প্ল্যান করে ফেলে, কাদেরকে নিয়ে খেলবে, ক্যাপ্টেন কে হবে, সেই সিস্টেমটা কিন্তু তারা ঠিক করে ফেলে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে এর চেয়ে বেশি বোধহয় আলোচনা করা খুব সম্ভব নয়। প্রিয় দর্শক, মুশফিকুর রহিমের এই অবদান, এই জয়, আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তাকে অনেক 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 শুভাশিস এবং ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি সংবাদ আছে কিন্তু আজকে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, আমাদের বিনোদন অঙ্গনে বা বিনোদন জায়গায় এবং আমাদের অর্জনের জায়গায় একটি মেয়ে একদম নাড়া দিয়ে ফেলেছে, ইউনিভার্স, মিস ইউনিভার্স। এবং সেই মিস ইউনিভার্সে আমাদের তানজিয়া জামান মিথিলা, তিনি এখন মোটামুটি শীর্ষ জায়গায়, মানে 1-2 মধ্যে ভোটিংয়ের মধ্যে এই উঠানামা করছেন। এবং চ্যানেলের আমাদের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল্লাহ সাগরের সঙ্গে তার কিছুক্ষণ আগে কথা হয়েছে। আমরা একটা ভিডিও সাক্ষাৎকার পেয়েছি তার। বাংলাদেশের মানুষের কাছে তিনি ভোট চেয়েছেন এবং তিনি আশাবাদ চেয়েছেন যে আমি যেন জিতি, মিথিলা জিতলেই কিন্তু বাংলাদেশ জিতবে। প্রিয় দর্শক, আমরা আজকেই কিছুক্ষণের মধ্যেই হয়তো মিথিলার সেই ইন্টারভিউটি আমরা চ্যানেলে আপনারা দর্শক দেখতে পাবেন। আমরা এই গুণী নারী, এই নারীর জন্য আমরা শুভকামনা জানাই। কি বলবেন? হ্যাঁ, যেটা বলছিলেন অনুষ্ঠান শুরুর আগে, আমরা যখন বলছিলাম যে মিথিলার বেড়ে ওঠার গল্পটা, বাল্য বিয়ের, বাবা মারা গেল, তাকে বিয়ে দেওয়ার চেষ্টা হলো, মা দাঁড়িয়ে গেল, না আমার মেয়েকে আমি পড়াবো, তাকে আমি মানুষ করব। তো সেই জায়গা থেকে উঠে এসে, একটা জেলা শহর থেকে উঠে এসে রাজধানীতে এলো, রাজধানী থেকে নিজের পায়ে দাঁড়ানো এবং সেখান থেকে বিশ্বমঞ্চে। এবং যে কথাটা আপনি বলছিলেন, এই যে পাঠকের ভোটে কখনো 1 থেকে 10-এর মধ্যে উঠানামা করছে, আমি একটা হিসাব দেখছিলাম যে 6 লাখের বেশি তিনি ভোট পেয়েছেন এবং কখনো 10, কখনো 5 এই অবস্থায় করে আছেন। তো মিস ইউনিভার্সের মতো একটা বিশ্বমঞ্চে বাংলাদেশের মতো একটা দেশের একজন তরুণী, বিশেষ করে বাল্য বিয়ের যে ইস্যুটা বললাম, এত কাঠখড় পুড়িয়ে সে জায়গায় যাওয়া, এবং যে কথাটা আপনি খুব যথার্থই বলেছেন, মিথিলা জিতলে বাংলাদেশ জিতে, মিথিলারা জিতলে বাংলাদেশ জিতে, মুশফিক জিতলে যখন বাংলাদেশ জিতে। 2 দিন আগে যখন ভারতকে 1-0 গোলে বাংলাদেশ হারায় 22 বছর পরে, সেটা হামজা সুমিত, যেটা উনি বলছিলেন কায়সার ভাই, এই আমরা 10 বছর আগেও তো এটা
হতে পারতো, মানে 22 বা বছর 15 পরে বছর, হারিয়েছে। 10 বছর আগেও হতে পারতো। আজকে এই যে হামজাদের ইনক্লুশন বা সুমিতদের ইনক্লুশন, এখন আমরা দেখব ভবিষ্যতে যে আরো বাংলাদেশি বংশোদ্ভূতরা বিভিন্ন প্রান্ত থেকে এসে বাংলাদেশে যুক্ত হবেন। তো এই যে মিথিলা, মুশফিক, এই হামজা, এগুলা কিন্তু আমাদের এক একটা রোল মডেল বলি, রত্ন বলি, যারা, আমি যেটা কথাটা বলছিলেন যে 10 বছর পরে বাংলাদেশ কোথায়, কেন 5 বছর, আমি 10 বছর পর কেন ভাবতে পারি না ডাউন দ্য লাইন যে কোথায় যেতে পারে। আজকে মিথিলা তো একটা প্রতীক যে কোনো ইয়াং বাংলাদেশি তরুণীর জন্য, যে কোথা থেকে এসে, প্রত্যন্ত অঞ্চল থেকে এসে কিভাবে বিশ্বমঞ্চে উঠে যায়। এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন যে, এবং এই যে পাঠকের ভোটার বাংলাদেশিদের যুক্ততা, এটাই তো প্রমাণ করে তার 1 থেকে 10-এ উঠানামা করা। তো আশা করি 1 থেকে যদি সে সেরাও না হয়, 5-এও থাকে, 10-এ থাকে, আমি একটা বিরাট অর্জন মনে করি। অবশ্যই অবশ্যই, একেবারে যাতে ধরুন আমার 1-2 হইতে হবে এমন কোনো কথা নাই, আমি 10-এর মধ্যে থাকি সেটা তো অনেক বড় ব্যাপার। কাসের ভাই, আমরা আজকে রাজনীতির আলোচনা করব না, আর ইচ্ছা করেই করবো না। রাজনীতির আলোচনা আমরা প্রত্যেক দিনই করি, কবে ভোট হবে, কবে কি হবে, নির্বাচন কমিশন কি করলো, আমরা একটা খেলাধুলায় থাকতে চাই। আজকে শুধু মুশফিকের দিন হোক, মুশফিকের দিন হোক এবং বাংলাদেশের খেলার দিন হোক। আজকে আপনার প্রত্যাশা কি? দেখুন, ক্রিকেট আপনি 11 জন খেলেন, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল গেম না, এটা আপনার কালেকটিভ গেম, একটা টিম গেম। এখন মুশফিক তার পার্সোনাল যে মাইলস্টোনটা ছিল সেটা তিনি অর্জন করেছেন। এবং হয় কি যে আপনি 50 করলে বলা হয়ে থাকে যে আপনি 100 কেন করবেন না, আর 100 করলে বলা হয়ে থাকে আপনি 150 কেন করবেন না, আপনি 200 কেন করবেন না। সো মুশফিক এখন বড়র দিকে হয়তো এগোতে পারেন। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশের স্কোরটা যদি আপনার 500+ রান হয়, তাহলে এই ম্যাচে জয়ের একটা সম্ভাবনা বাংলাদেশ এখনো সম্ভাবনার কাছাকাছি রয়েছে, তবে সম্ভাবনাটা আরেকটু উজ্জ্বল হবে। সো বাংলাদেশের উচিত হবে যে প্রথম ইনিংসেই ব্যাটিং করে এমন রান করে ফেলা যাতে দ্বিতীয় ইনিংস আর ব্যাটিং এর প্রয়োজন না হয়। এবং সিলেটে খেলার মতো আগে সিলেটে যেভাবে আমরা তাদেরকে ইনিংস ডিফিট দিয়েছিলাম, এখানেও তাই করার চেষ্টাটুকু করব। একটা প্রশ্ন করি আপনাকে, প্লিজ। করব, সাহস দেবেন? শিওর। এই যে আমাদের কোনো ক্ষেত্রে ব্যবহার হয়, কিছু কিছু প্রতিষ্ঠানে অভিভাবকদের মধ্যে যে দলাদলিতা থাকে, এটা বাংলাদেশ ক্রিকেট ফেডারেশন বা ক্রিকেট বোর্ডের মধ্যেও আমরা এটা দেখতে পাই মাঝে মাঝে। তাহলে এই যে অর্জনের জায়গাগুলো যদি অভিভাবকরা ঠিক থাকে, তাহলে অর্জনগুলো বোধহয় এগিয়ে নেওয়া সম্ভব। আমাদের অভিভাবকরা ঠিক আছেন মনে হয় আপনার কাছে? তা অবশ্যই অভিভাবক ঠিক থাকতে হবে, কারণ অভিভাবক ঠিক না থাকলে আপনি তো প্ল্যানিংটা ঠিকমতো পাবেন না। এই যে আপনি মুশফিকের বাবার কথা বললেন, মুশফিকের গড়ে ওঠার পেছনে কিন্তু তার বাবার অনেক বড় ভূমিকা রয়েছে, পরিবারই সব। আজকে মুশফিক যে 100 টেস্ট খেলতে নেমেছেন, তার পরিবারকে তিনি কিন্তু নিয়ে এসেছেন। আমি মনে করি যে তার যে 2 বাচ্চা রয়েছে, এই 2 বাচ্চার জন্য অনেক বড় শিক্ষার বিষয়টা এটা কিন্তু পারিবারিক শিক্ষা, এটা কিন্তু যে আমার বাবার কৃতিত্বের জন্য আজকে আমরা এখানে মাঠে আসতে পারি নাকি। তা তো ডেফিনেটলি দরকার। যে অবস্থার মধ্যে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, তো নির্বাচনটা তো করবে নির্বাচন কমিশনই। তো একটু আগে যে কথাটা বলছিলেন অভিভাবকের কথা, এখানেও খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে ইলেকশন কমিশন। তো এখন সেই ইলেকশন কমিশন যদি আপনি অভিভাবকও বলেন, তাকে রেফারি বলেন, তার একটা অবজেক্টিভ রোল থাকবে, এবং সেই অবজেক্টিভ রোলটা বেশ শক্ত বা জোরালো হতে হবে। তো সেটা যদি না হয়, তাহলে সেই নির্বাচনটা কেমন হবে? কারণ নির্বাচন মানে এমন না যে আমরা 2008-এর পরে 3টা ইলেকশন যে হয়েছে, শ্যাম ইলেকশন বা খারাপ ইলেকশন, বাজে ইলেকশন এভাবে বলি, সেটা 14 বলুন, 18 বলুন, 24 বলুন। তো এখন 26 আপনি যে ইলেকশনটা করতে চাচ্ছেন, তো সেই ইলেকশনে বড় এবং প্রধান বিষয়টা দেখি যে ভোটার যাতে তার পছন্দের প্রার্থীকে পছন্দের দলের পক্ষে ভোট দিতে পারেন, যেটা 14, 18, 24-এ বঞ্চিত হয়েছেন। তো সেটা করতে হলে এই ভোটারদের যেমন উৎসাহ আসে, উদ্দীপনা আছে, পাশাপাশি আপনাকে পরিবেশটা এমন করতে হবে যাতে ভোটাররা উৎসাহিত বোধ করেন, সে আসেন। তার মানে কি, ল অ্যান্ড অর্ডার একটা ইস্যু আপনার ডিউ প্রসেসটা ফলো করা হচ্ছে কিনা। কালকে যদি আমি দেখি মোটা দাগে 2-3টা পয়েন্ট বলতে চাই, যেমন ইসিতে কালকে বিএনপি বলেছে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা ঠিক করতে হবে। আবার লটারির মাধ্যমে জামাত বলছে মাঠ প্রশাসনের আরেকবার রদবদল, অর্থাৎ রোড ম্যাপ হয়ে গেলে একেও জায়গায় এরকম। আবার আমরা জানি জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে বিএনপি 237 ঘোষণা করেছিল, জামাতও তার মতো প্রার্থী ঘোষণা করেছিল। এই প্রার্থী নিয়ে, প্রতীক নিয়ে এখনো কিন্তু এক ধরনের অস্থিরতা আছে। আবার বিএনপির মতো বড় দলের অনেক জায়গাতে আমরা দেখেছি যে সংঘাত হয়েছে। আপনার চট্টগ্রামে এক প্রার্থী সমাবেশে একজন নৃশংসভাবে খুন হয়েছে, যদিও বলা হচ্ছে যে তিনিও সন্ত্রাসী ছিলেন এবং আধিপত্য বিস্তারকে করে, যেটাই হোক না কেন এটা নির্বাচনের সাথে প্রার্থীর সঙ্গেই ছিল। তো এই যে অবস্থা,
এই অবস্থাতে নির্বাচন কমিশনের রোলটা শক্ত বা জোরালো যদি না হয়, আপনি তো একটা সুষ্ঠু ভোট করতে পারবেন না। আর গত 15 মাস ল অ্যান্ড অর্ডারের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের ক্ষেত্রে আপনাকে খুব জোরালো একটা ভূমিকা অবতীর্ণ হতে হবে। তো সব মিলিয়ে আমি মনে করি যেই শিরোনামটা আপনি প্রথম আলোর রেফারেন্সে দিয়েছেন, মোটা দাগে সব কাগজেই কিন্তু কালকে এনসিপি, বিএনপি এবং জামাতের সঙ্গে যে মত বিনিময় এবং দলগুলোর যে মতটা প্রতিফলিত হয়েছে, এটা সামারাইজ করলে ইসি শক্ত ভূমিকা। কিন্তু আবারও ঠিক যে মতপার্থক্য, মতভিন্নতা কিন্তু সেখানে রয়ে যায়। কাছে ভাই, রাজনীতি তো আমাদের আসলে আলোচনা থাকেই, রাজনীতি তো আমাদের নিয়ন্ত্রণ করে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জায়গায় কিন্তু আমাদের যেতেই হবে এবং এই প্রত্যাশা। এবং রাজনীতি ভালো থাকলে আমাদের ক্রিকেটও ভালো থাকবে, সাংস্কৃতিক অঙ্গন ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো, তাই তো মনে হয় নাকি? তা তো অবশ্যই। এবং আমি মনে করি শুধু রাজনীতি, ক্রিকেট অঙ্গন না, পুরো বাংলাদেশ যেন ভালো থাকে, আমরা সেভাবেই আমাদেরকে গড়ে তুলতে হবে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হলো যে আপনার সহনশীলতার অভাব। আমরা কিন্তু এই কাউকে মাথায় তুলে ফেলি, আবার এই কাউকে নামিয়ে দেয় এবং আপনি সব সময় একটা যে টলারেন্সির একটা বিষয়টা থাকে, সেটা কিন্তু আমরা পালন করতে পারি না, যেটা কিন্তু আমি মনে করি যে স্পোর্টস সবকিছু শেখায়। দেখুন, স্পোর্টসকে যদি আপনি ভালোবাসেন, আমার মনে হয় যে তাহলে আর পৃথিবীর অন্য কোনো সহিংসতা বা জটিলতা আপনাকে কিন্তু ঘিরে ধরবে না। ওইজন্য বলে ছোট্ট উদাহরণ একটু আপনাকে, ওইজন্য বলে সুস্থ শরীর সুস্থ মন, আপনি সবকিছু করতে পারবেন। সেটা তো স্বাস্থ্যের বিষয় যায়, কিন্তু যদি আপনি মানসিকতার দিক থেকে দেখেন, তাহলে দেখবেন যে এখানে পক্ষ প্রতিপক্ষ যেই হোক না কেন, ম্যাচ যেই জিতুক না কেন, দিন শেষে কিন্তু তারা হ্যান্ডশেক করে। আমি মনে করি যে রাজনীতিও তাই হওয়া উচিত, যে আপনি যেই জিতুন না কেন বা যে দেশ পরিচালনা করেন না কেন, আপনি যখন ভোটে দাঁড়িয়েছেন, একজন জিতবে একজন হারবে, কিন্তু দিন শেষে আপনি যিনি জিতছেন তাকে যদি আপনি অভিনন্দন জানাতে পারেন, আমি মনে করি যে মানসিকভাবে আপনি তখন সবচেয়ে বেশি এগিয়ে রইলেন। অনেক 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 ধন্যবাদ রাহিত দাস এবং কায়সার ভাই আপনাদের। আজকে আমরা একটা বিশেষ ক্ষণের সাক্ষী হলাম টেলিভিশনের পর্দায়। প্রিয় দর্শক, আনন্দ অনুভূতি জানাবার যে অভিব্যক্তি, সেটা বোধ করি এতটাই বড় বিশাল, কোনটা রেখে কোনটা কথা বলবো। আবার বলি, মুশফিক, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, এখন বাংলাদেশেরই বন্দনা হবে আপনার নামের কারণেই। প্রিয় দর্শক, আমরা একটা কথা বলি, কায়সার বলেছেন একটা কথা, যে রাজনীতির ঊর্ধ্বে সব কিছু থাকা উচিত। মেধাবীদের অবশ্যই আমরা যেন রাজনীতি না টানি এবং তাদেরকে যেন বিভ্রান্ত করবার না করি। মুশফিকের এই অর্জন, ক্রীড়ার এই অর্জনের আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং মিথিলার জন্য আমাদের শুভকামনা থাকলো। কালকে তার চূড়ান্ত পরীক্ষা, কালকে তার ফাইনাল। আমরা আশা করি মুশফিকুর রহিমের জয়ে যেমন আমরা টেবিল থাপড়ে আজকে আনন্দ প্রকাশ করলাম, মিথিলা, আপনার জন্য আমরা এরকম আনন্দ প্রকাশ করতে চাই। শুভকামনা থাকলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।